জুলাই সনদে আর কোনো দল সই না করলেও প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। গণভোট হলে সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচিত সংসদ। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ। জড়িতদের গ্রেফতার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। টিউশন ছাত্রী পুলিশ হেফাজতে। কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ। ৫% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, দাবি আদায় ছাড়া রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কৃষিতে, ক্ষতির মুখে কৃষক। শীতকালীন সবজির সরবরাহ সংকটের আশঙ্কা, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ। এবং দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের। দখলদারদের হামলায় কাশেম ব্রিগেডের কমান্ডার সহ নিহত ৪২। ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ 7 মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া 84টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও 26টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি, বলেছে সনদে কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন, সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়, এখন সেই সময় নেই। বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকায় টিউশনের বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ আহমেদের রক্তাক্ত মরদেহ। ঘটনার পর জোবায়েদের ছাত্রীসহ পরিবারের কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। হত্যার বিচার দাবিতে তাঁতীবাজার মোড় ও বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জবির শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। খুনিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে স্থানে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা, সেখান থেকে পালাচ্ছেন দুইজন। নিহত জুবায়েদের সহপাঠীদের অভিযোগ তারাই মূল হত্যাকারী, যার সাথে জড়িত জুবায়েদ যে মেয়েকে পড়াতেন। রোববার দুপুরে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ আহমেদ। পঞ্চমতলা ভবনে 3 তলার সিঁড়ির উপরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল জোবায়েদের লাশ। সেখান থেকে নিচ তলার সিঁড়ি পর্যন্ত দেখা গেছে রক্তের দাগ। পুলিশের ধারণা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জোবায়েদের টিউশন শিক্ষার্থী বর্ষা ও তার পরিবারের কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 15 নূর বক্স লেন একটা বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জুবায়ের হোসেন সে নিহত হয়েছে। 5 তলায় টিউশনি করতে, উনি 3 তলার সিঁড়িতে পড়ে আছে।
সহপাঠীরা জানান পড়াতে যাওয়ার কথা ছিল না জুবায়েদের। বর্ষা ফোন করে এনে পরিকল্পিতভাবে হত্যা করে আলামত নষ্টের চেষ্টা করে। হত্যাকাণ্ডের স্থানে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। যাকে প্রাইভেট পড়াতো উনি বারবার কল দিচ্ছিল যে আসলে ভাই আপনি কোথায় আছেন এক্সাক্ট। একটা ছাত্রী বা একটা ছাত্র তো কখনোই বারবার বলে না স্যার আপনি কখন কই, এখন এক্সাক্ট কই। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকতো তাহলে অবশ্যই তারা হচ্ছে যে এটা মানে ঢাকার চেষ্টা করতো না, এভিডেন্সটা ঢাকার চেষ্টা করতো। আমরা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি আর সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি। জুবায়েদ হত্যার বিচারের দাবিতে প্রথমে রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। পরে সেখান থেকে বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় ছাত্রদল। এরকম অনেক ঘটনাই ঘটে, আসলে সুষ্ঠু বিচার আমরা পাই না। কেন এরকম হচ্ছে? আজ কাল আমার সাথে হতে পারে, পরশুদিন কোনো একটা আমার ছোট বোনের সাথে হতে পারে। আদালতে আসবে, জিনিসটা খবরে আসবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে জুবায়েদের কথা মনে করাই দেবে। যত দ্রুত মামলাটা খালাস হবে তত হয়তো আমরা কিছুটা হলেও ভুলে থাকতে পারবো। সিসি ক্যামেরা ফুটেজে দুইজনকে দেখা গিয়েছে যে দৌড়ে যাচ্ছে, তার সাথে আরও কেউ থাকতে পারে। অবশ্যই আগামীকাল আমরা আবারও ছাত্রদলের পক্ষে কর্মসূচি দেওয়া হচ্ছে, যখন বিশ্ববিদ্যালয় থেকেও কর্মসূচি দেওয়া হবে। এর আগে জুবায়েদ হত্যার প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহীতেও নগরীর আলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর আগে রোববার শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পলিসি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেওয়া হয়। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। ৩ দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রত্যয়, টাকা এবং উৎসব ভাতা ৭৫% করার দাবিতে নবত আজ শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন। সেখান থেকে কিন্তু শিক্ষকরা আমরণ অনশন এবং সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা দেন। এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আজকে শিক্ষকদের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ কর্মসূচিতে উপস্থিত হবেন। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে দাবির পক্ষে কিন্তু ন্যায্য আন্দোলন করে সঙ্গে সম্মতি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন এবং শিক্ষকদের দাবির পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। যদি জানতে চাই যে গতকালকে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, যে সমস্ত শিক্ষক এখানে আসছেন সেই সমস্ত বাধার মুখোমুখি এমনটা তারা জানাচ্ছে। একই সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের খবরাখবর জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেঘ,
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো স্টেশন রয়েছে, কার্গো স্টেশনের অগ্নিকাণ্ডের ঘটনায় আজ কিন্তু তৃতীয় দিনের মতো ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখনও চলমান আছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আসার পর আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে তেমনটাই নিশ্চিত করেছেন। এবং সেই সঙ্গে এখানে মূলত এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং আপনারা টিভির পর্দায় যেই চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত যে 8 নম্বর গেট, সেই 8 নম্বর গেটের কার্গো স্টেশনের পিছনের যে অংশটুকু, সেই পিছনের অংশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত আমরা এখনও দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ ছাপ সেটি প্রত্যেকটি যে দেয়াল, সেই দেয়ালে কিন্তু এখনও কালো হয়ে আছে এবং সেই সঙ্গে এখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু বিমানবন্দর এলাকা যেহেতু সংরক্ষিত এলাকা, সেই জায়গা থেকে কিন্তু এখনও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের গুলিস্তান স্টেশনের মূলত 3টি ইউনিট কিন্তু এই 8 নম্বর গেট অর্থাৎ যে কার্গো স্টেশন এখানে কিন্তু আছে। এবং সেই সঙ্গে মূলত এই কার্গো স্টেশনেই কিন্তু বিদেশ থেকে যে সকল পণ্য আসতো সেই পণ্যগুলো এখানেই রাখা হতো, যার ফলে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে কিন্তু এখন পণ্য রাখা হচ্ছে যে 9 নম্বর গেট রয়েছে, সেখানে কিন্তু পণ্য খালাস করা হচ্ছে। এবং সেই সঙ্গে গতকাল সকাল 10টার পরপরই তাদের এই কার্যক্রম শুরু হয় এবং সেটি 5টা নাগাদ বন্ধ করে দেওয়া হয়। একটু নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের যে আগুনের ঘটনায় সেখানে কিন্তু 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে কিন্তু প্রতিবেদন দিতে বলা হয়েছে। এবং সেই সঙ্গে কমিটির কাজ হবে, অর্থাৎ কাজের কি ধরন হবে সেটি যদি বলতে চাই যে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে অগ্নিকাণ্ডের প্রতিরোধ, সুপারিশমালা তৈরি করা। আবার অন্যদিকে কিন্তু একটু যদি বলিয়ে রাখতে চাই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত সহ আগুন লাগা প্রতিরোধে কোর কমিটি গঠন করা হয়েছিল গতকাল এবং সেই সঙ্গে 12 সদস্যের এই কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে করা হয়েছে। এবং সেই সঙ্গে আমরা গেল 2 দিন ধরেই দেখছিলাম যে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং আমরা জানি যে ফায়ার সার্ভিসের ভিতরেই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট থাকে এবং সেই সঙ্গে আমরা জানি যে প্রতি বছরেই কিন্তু ফায়ার সার্ভিসের থেকে যে তাদের মহড়া অর্থাৎ তাদের যে শক্তি সেটি কিন্তু মহড়ার মাধ্যমেই কিন্তু এই বিমানবন্দরে দেখানো হয়। তবে সেই দিন কি হয়েছিল সেই ব্যাপারেও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে। তো সব কিছু মিলিয়ে বলা চলে এইখান থেকে ছিল এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো স্টেশনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সময় সংবাদে আরও থাকছে। 10 বছরে অকেজো বরিশাল মহানগরের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা কেবল সহ চুরি 70টির বেশি জানে না কর্তৃপক্ষ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাড়ছে দেশের কৃষিতে। এবার যেমন বর্ষার শেষে বেশি বৃষ্টিপাতে ব্যাহত হয়েছে সবজি চাষ, ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শুধু তাই নয়, জেগেছে শীতকালীন সবজির সরবরাহ সংকটের আশঙ্কাও। এই অবস্থায় খরা বর্ষার পরিবর্তনকে সামনে রেখে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ আবহাওয়াবিদদের। আর ততদিন কৃষককে বাঁচিয়ে রাখতে ভর্তুকি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে ঘুরে এসে ফরহাদুর রহমানের রিপোর্ট। প্রাণ প্রকৃতির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় বৃষ্টি, তবে এই বৃষ্টি আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো, ভাসিয়ে নেয় কৃষকের ফসল, জীবিকা। মানিকগঞ্জের কৃষক রশিদের জন্য এবার দুর্ভাগ্য বয়ে এনেছে বর্ষার শেষ ভাগের অতিবৃষ্টি। 40% জমি থেকে গত বছর প্রায় 50,000 টাকার পোশাক বিক্রি করলেও এবার 5 থেকে 10,000 টাকাও পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। এর মধ্যে ফরিদ গেছে 12টা, 600 টাকার ফরিদের দাম গেছে, টোটাল 30-32,000 টাকা খরচ গেছে 6.5 লইয়া। এখন পর্যন্ত এই যে 5,000 টাকা, যদি ভালো হইতো তো পাইকারে 40-50,000 টাকা লই দিত। শাক বুনছিলাম, আবার লাল শাক বুনছি, মূলা বুনছিলাম, পটল বুনছিলাম, সবই তো মার খেয়েছি। শুধু মানিকগঞ্জ নয়, সারা দেশে এবারের আশ্বিনের বৃষ্টি ভুগিয়েছে কৃষকদের। শীতের আগাম সবজির বাড়তি লাভের আশায় গড়ে বালি। এটা ফার্স্ট আমি পটল লাগাইছিলাম, পটল কিছুদিন পরে গাছে ওইটাই জাংলার উপরে উঠছে, উঠার পরে বৃষ্টির কারণে ওই গাছ সব মারা গেছে। তারপরে এই দুন্দুল লাগাইছি, এই দুন্দুলকে এখন দুন্দুলও শেষ। তারপরে লাগাইছি বটবড়ি লাগাইছি, এটার পরে
এটাও শেষ। আমার বয়সে আমি এমন বৃষ্টি যাইনি, আর সব বৃষ্টি বেশি হয়েছে, 7 দিন 5 দিন হয়েছে, কিন্তু 6 মাসের বৃষ্টি আমি যাইনি, একটা দিন আপনার কামাই যায় না। বৃষ্টির কারণে পানি জমাটের কারণে আমরা করতে পারতেছি না। আর সামনে আমরা যেই পরিস্থিতি দেখতেছি, আমরা ঢাকা শহরে আপনার চাইরানি শাকসবজিও পাঠাইতে পারব না। আবহাওয়াবিদেরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে কয়েক বছর ধরেই বর্ষার শেষ দিকের বৃষ্টির পরিমাণ বাড়ছে। গ্লোবালি যে ইফেক্ট হয়েছে এর সাথে আমাদের দেশে একটা লোকালাইজ একটা বর্ধন ইম্প্যাক্ট রয়েছে। বর্ষার শেষের দিকে বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অর্থাৎ বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষার শেষের দিকে যেই সময় মাঠে প্রচুর শাকসবজি লাগানোর সময় থাকে, এবং এটাই গত কয়েক বছর থেকে এই ধরনের একটা চেঞ্জ আসছে। বদলে যাওয়া জলবায়ুর মধ্যে কৃষকদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। রয়েছে গবেষণা বাড়ানোর পরামর্শ। সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করতে হবে। কার কি ক্ষতি সে ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা, কৃষি উপকরণের সহায়তা, ঋণের সহায়তা প্রদানের ব্যবস্থা করবে। আবহাওয়া অফিস বলছে চলতি বছর অক্টোবরের শেষে বিদায় নেবে বর্ষা মৌসুম, তবে নভেম্বরেও হতে পারে স্বল্প ও মাঝারি বৃষ্টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 10 বছরে অকেজো বরিশাল মহানগরে স্থাপন করা সিটি কর্পোরেশনের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা, এর মধ্যে কেবল সহ চুরি হয়েছে 70টির বেশি, অথচ জানে না কর্তৃপক্ষ। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। বাধ্য হয়ে 250-র বেশি ক্যামেরা স্থাপন করলেও তা পর্যাপ্ত নয় বলছে মহানগর পুলিশ। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। পরিসংখ্যান বলছে বরিশাল বিভাগ জুড়েই হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সবই বেড়েই চলছে। যদিও বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। 2015-16 অর্থবছরে বরিশাল শহরের 58টি স্থানে 416টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন, কিন্তু বর্তমানে একটিও সচল নেই। কেবল সহ চুরি হয়ে গেছে 70টিরও বেশি ক্যামেরা। নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। আমাদের যদি ক্যামেরা চালু থাকে তো দুর্ঘটনা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারলাম যে কে এই দুর্ঘটনা ঘটাইছে। সিসি ক্যামেরা যদি সচল থাকতো তাহলে নিরিবিলি রাত্রে গাড়ি আমরা চালাইতে পারি। এই ক্যামেরাগুলো যদি সচল থাকতো তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো, কারণ রাস্তায় অকারেন্স যে কোনো সময় হইতে পারে। তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরাও স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। টাকা পয়সা একটু ঘাটতি আছে, যার জন্য আমরা এগোতে পারছি না, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আর্থিক সামর্থ্যের প্রেক্ষিতে আমরা সামনের দিকে এগোবো আর কি। সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের 2 শতাধিক স্থানে গত 5 বছরে 260টিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান। আরও কিছু ক্যামেরা আমাদের দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও 50টা ক্যামেরা দেন, তারা দেয়নি। আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এইগুলো আমি মোটামুটি আমাদের সচল আছে, যেমন আর অচল হলে আমরা ঠিক করি। নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে 2.5 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 3 মাসের প্রকল্প শেষ হয়নি প্রায় 2.5 বছরেও। সরকার পতনের পর পিরোজপুরের তারাবনিয়া গার্ডার সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। এতে ভোগান্তিতে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার 1 লাখের বেশি মানুষ। প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে নির্মাণ করা হয়েছে সেতুর অ্যাপার্টমেন্ট। 2 পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, মরিচা ধরেছে রডগুলোতে। পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার সংযোগস্থল তারাবনিয়ার এলাকার বলেশ্বর নদীতে 2023 সালের মার্চে পাকা সেতু নির্মাণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে। অথচ মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.5 বছরে নির্মাণ হয়েছে মাত্র 2টি অ্যাপার্টমেন্ট। এলাকাবাসী বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল এর মালিক ছিল বিগত সরকারের মন্ত্রী সম রেজল করিমের ঘনিষ্ঠ। মন্ত্রীর প্রভাবে নিজেদের ইচ্ছেমতো কাজ করছে তারা। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে ঠিকাদার পালিয়ে যায়। এদিকে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে 2 উপজেলার 1 লাখের বেশি মানুষ। খুলনা জেলা, বরিশাল জেলা অন্তত কোন রকম 60-70টা গ্রাম আছে। এই হিন্দি সমস্ত কিছু
তরকারি মাছ ছাগল তাও এখান থেকে পার হয়। আওয়ামী লীগ সরকার থাকতে মন্ত্রী আমাদের সমারে জাউল করিম তার ভাই করছে কাজটা, এখন দীর্ঘদিন ফেলানো রয়েছে, তারা তো নাই এলাকায়, দেশে নাই। স্কুলে যাতায়াতে আসতে সমস্যা হয়, পানি তলিয়ে গেলে তখন আমাদের ব্রিজটা তলায় যায়, আমরা হাঁটাচলায় করতে পারি না। কয়েকদিন পর পর এই ব্রিজটা হয়ে যায়, মানে ভাঙে যায়, আবার মেরামত করতে সমস্যা হয়। যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুবই উপকার হতো। নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটি দুর্নীতির অভিযোগ রয়েছে, এই কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে থেমে থাকা প্রকল্পগুলোর তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা বা জেলা অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে, প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। ৩৫ মিটার দীর্ঘ তারাবুনিয়ার গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৩,৫১,১৪,০০০ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। সময় সংবাদে আরও থাকছে, নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বিকেলে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ 16টি সড়ক। পৌরবাসীর অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এতে চরম ভোগান্তিতে আছেন তারা। শিগগিরই সড়ক সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশরায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গেছে, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ 16টি সড়কের। ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে অনেক অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পৌরবাসী বলছেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এতে চরম ভোগান্তিতে আছেন তারা। অনেক রাস্তায় আছে যে আমরা রিক্সা নিয়ে না, কি জন্য রাস্তাটা এত খারাপ, হাইটে দিতে হয়। আমরা বহুবার প্রশাসনের শরণাপন্ন হয়েছি, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এরকম রাস্তা 3 সাইডে, এতে গাড়ি ঘোড়ার 2 সপ্তাহের মধ্যে লিক হয়। এখানেরটাই এই অবস্থা, তারপর ভিতরে বহু রাস্তা আছে যে রাস্তা চলাচলের কোনো উপযোগী নাই মানুষের। পৌরসভার কোনো সুবিধা থেকে, বিশেষ করে রাস্তার সুবিধা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত। মানুষ চলাচল করে, এদিকে আসতে চায় না, রিক্সাওয়ালা আসতে চায় না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে 5টি সড়কের জন্য বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে সব সড়কের সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের এই প্রত্যেকটা রাস্তায় আমাদের সিটি সিআরপি প্রকল্পের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ফেজে এটা অ্যাপ্রুভড করা আছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ 5টি রাস্তার কাজ শেষ পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে 3টি এবং সর্বশেষ পর্যায়ে আমরা 8টি। 11টি রাস্তা হয়ে গেলে এই শহরে আসলে আর কোনো রাস্তা ব্যবহার অনুপযোগী থাকবে না এবং জনগণের ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে, সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে আছেন পৌরসভার 50,000 বাসিন্দা। সময় সংবাদ, ঝালকাঠি। সময় সংবাদ। 15 বছরেও বজ্র ব্যবস্থাপনা গড়ে ওঠেনি পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায়। শহরের খাজুরা এলাকায় প্রতিদিন ফেলা হচ্ছে 80 থেকে 90 টন আবর্জনা। দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক এবং এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই আধুনিক মানের বজ্র ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার প্রবেশ মুখেই এখন গড়ে উঠেছে ময়লার ভাগাড়। খোলা জায়গায় প্রতিদিন ফেলা হচ্ছে 80 থেকে 90 টন আবর্জনা। শহরে প্রবেশের সময়ই পর্যটকদের মুখোমুখি হতে হচ্ছে তীব্র দুর্গন্ধের। এখানে ময়লা ফেলা আজ 12 বছর তোমায় পৌরসভার ময়লা, কিন্তু এটা দুর্গন্ধতে আমরা রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারি এবং পোলাপান আসতে পারে না। পোলাপানের অসুখ হয়, দুর্গন্ধ হয়, ভাত খাইতে পারে না। এই ময়লাগুলোর একটা যে কোনো বিধি ব্যবস্থা করাটা ভালো। গ্রানে টেহা যায় না, তাছাড়া স্কুলের পোলাপান হ্যাঁ ঠিক মতন আইতে যাইতে পারে না, গ্রানে নাক চাপতে যাওয়া লাগে। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত এই পর্যটন নগরীকে 2010 সালে পৌরসভা ঘোষণা করা হয়। 12.75 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে খ শ্রেণীর এই পৌরসভার জনসংখ্যা প্রায় 20,000। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান থাকলেও এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই আধুনিক মানের বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। সিটি সিআরপি প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে 45 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছি। 3.5 একর জমি অধিগ্রহণ করা হবে। এটি বাস্তবায়ন হলে এলাকাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। দীর্ঘদিনের এই ভোগান্তি ও পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে এখনই দরকার পরিকল্পিত পদক্ষেপ।
শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় এবং প্রাক নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠকের আয়োজন করেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমিশন এতে আজকে এই নির্বাচন কমিশন সভা শুধু তাই আইন শৃঙ্খলা বাহিনীর সভা প্রাক প্রস্তুতি নিয়েও আসলে এই সভায় আলোচনা হবে। এখানে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 4 কমিশনার সহ সচিব মহোদয় এবং অন্যান্য অফিসাররা রয়েছেন। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 4 কমিশনার সহ সচিব মহোদয় এবং অন্যান্য অফিসাররা রয়েছেন। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় সশস্ত্র বাহিনী প্রধানদের। আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এসেছেন, সেনা প্রধানের প্রতিনিধি এসেছেন, বিমান বাহিনীর প্রতিনিধি। নির্বাচন কমিশন এর আগেই বলছে যে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এবারে নির্বাচনে, কারণ যেহেতু জানেন যে দেশের একটি বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের কারণে বলছে যে বিশেষ করে যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছুটা স্থিতিশীলতা এখনো হয়ে ওঠেনি, কারণ এর মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি এখনো নিয়ন্ত্রণে নেই সরকারের, যার কারণে এই কিভাবে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করা যায় সেই উপলক্ষে নির্বাচন কমিশন তাদের নির্বাচনের প্রস্তুতি হিসেবে মূলত এই সভার আয়োজন করেছে। তারা মূলত জানাচ্ছে যে আজকে আসলে কি কি মাঠ পর্যায়ে কোন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোই মূলত তারা নিয়ে কথা বলবে এবং কিভাবে এগুলো সমাধানে উত্তরণ ঘটানো যায় সেগুলো নিয়ে কথা হবে। এবং এই সভা শেষেই আসলে জানা যাবে যে তারা তাদের কি নিয়ে কথা বলবে এবং কিভাবে এগুলো সমাধানে উত্তরণ ঘটানো যায় সেগুলো নিয়ে কথা হবে। এবং এই সভা শেষেই আসলে জানা যাবে যে তারা তাদের কি ধরনের প্রস্তাব রয়েছে এবং নির্বাচন কমিশন তাদেরকে কি ধরনের নির্দেশনা দিয়েছে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ পরিস্থিতি। সংসদ নির্বাচন সম্পর্কে সরাসরি জানাচ্ছিলেন কাউসারা চৌধুরী কুমু। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। রোববার রাতে শহর থেকে ক্যাম্পাসগামী বাসে উচ্চস্বরে কথা বলা নিয়ে সিনিয়র জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসস্ট্যান্ডে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে 19 ব্যাচের শিক্ষার্থী ও শিবির নেতা আনসারুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে বসে অভিযুক্ত আনসারুলকে সাময়িক বহিষ্কার করে। ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশের উৎপাদন বাড়াতে নদী এবং সমুদ্রে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। মৎস্য বিভাগ ও নৌ পুলিশ কোস্টগার্ড নদীতে যৌথ অভিযান পরিচালনা করছে। বিস্তারিত জানাতে তেতুলিয়া নদীতে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম, আর এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে কিন্তু পটুয়াখালী যে তেতুলিয়া নদীতে যে অভয়াশ্রম রয়েছে, অভয়াশ্রমে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী, নৌ পুলিশ, পুলিশ সদস্য, মৎস্য বিভাগ কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছেন যে এই তেতুলিয়া নদীতে কিন্তু ইতিমধ্যে মৎস্য বিভাগ এবং সেনাবাহিনী, নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করছে। আসলে প্রতি বছরই কিন্তু এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে, আর এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে কিন্তু সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তারপরও কিন্তু কিছু অসাধু জেলে রয়েছে। এই অসাধু জেলেরা কিন্তু প্রশাসনকে ফাঁকি দিয়ে কিন্তু তেতুলিয়া নদী সহ বিভিন্ন অভয়াশ্রমে কিন্তু মাছ ধরে, এবং এই মাছ ধরা থেকে বিরত রাখতে কিন্তু প্রশাসন কিন্তু প্রতিদিনই কিন্তু অভয়াশ্রমগুলো টহল দিয়ে যাচ্ছে। আপনি জানেন যে ইলিশ প্রধান প্রজনন মৌসুমে কিন্তু মা ইলিশ কিন্তু সমুদ্রের নোনা পানি থেকে কিন্তু মিষ্টি পানিতে ডিম ছাড়তে আসে, আর এই নির্বিঘ্নে যাতে মা ইলিশ মিষ্টি পানিতে ডিম ছাড়তে পারে সেজন্য কিন্তু প্রশাসন এবং সরকার কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করে থাকে। আর এ সময় যাতে কোনো অসাধু জেলে বা জেলেরা নদীতে মাছ ধরতে না পারে সে বিষয়ে কিন্তু সরকার কিন্তু বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করে থাকে। এবছর পটুয়াখালীতে কিন্তু ৬৭,০০০ বেশি জেলেকে কিন্তু 25 কেজি করে কিন্তু তাদের চাল সহযোগিতা দিয়ে রয়েছে, এবং জেলেরা কিন্তু ইতিমধ্যে পটুয়াখালীতে কিন্তু ইতিমধ্যে তারা চাল পেয়েছে। আর এই ইলিশ প্রধান প্রজনন যে প্রধান প্রজনন মৌসুম কিন্তু আসলেই কিন্তু পটুয়াখালী শুধু এই যে কয়টি অভয়াশ্রম নয়, এবছর কিন্তু সকল নদ নদীতে কিন্তু গ্রহণ করছে,
যাতে কিন্তু ইলিশ নির্বিঘ্নে মাছ ছাড়তে। আজকে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখানে সেনাবাহিনী রয়েছে, নৌ পুলিশ রয়েছে, বিভিন্ন বাহিনী কিন্তু এই তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছে যাতে নির্বিঘ্নে মা ইলিশ ডিম ছাড়তে পারে। আর এই যদি একটা ইলিশ যদি নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে তাহলে হয়তো লক্ষ লক্ষ ইলিশ আগামীতে এই নদীতে থাকবে। আবার এখানে দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় যে জেলেদের কিন্তু বিভিন্ন অভিযোগও রয়েছে। জেলেরা যে বিষয়টা বলছে যে তারা যে সঠিক জেলেরা রয়েছে তারা চাল না পাওয়ার অভিযোগ রয়েছে, কিন্তু এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম যে বিষয়টা জানিয়েছে তারা সঠিকভাবে তাদের জেলেদের চাল সরবরাহ করছে। আরেকটা বিষয় বলে রাখি যে এই যে তেঁতুলিয়া নদীতে রয়েছে, এই তেঁতুলিয়া নদীতে কিন্তু একটি বড় অভয়াশ্রম রয়েছে। একদিকে বাউফলে তেঁতুলিয়া নদী রয়েছে, ওদিক দিয়ে ভোলা রয়েছে। আর এখান থেকে কিন্তু সমুদ্র থেকে মিষ্টি পানিতে কিন্তু নোনা পানি থেকে মিষ্টি পানিতে ডিম ছাড়তে আসলে আমরা দেখতে পাচ্ছি তেঁতুলিয়া নদীতে যেহেতু কিন্তু জেলেরা কিন্তু এখন এই শেষ সময় কিন্তু তারা মাছ ধরে এবং তারা চুরি চুরি করে জাল ফেলে। আর এই সময় যাতে কোনো শেষ সময় যেহেতু মা ইলিশ এখন ভরে গেছে নদীতে আর নির্বিঘ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে নদীতে, সেজন্য তারা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটা 16 জনের সদস্যের একটি বিশেষ দল কিন্তু সৈনিক দল আমরা দেখতে পাচ্ছি আজকে তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছে এবং যাতে কোনো অসাধু জেলে যাতে মাছ ধরতে না পারে। আসলে এই প্রতি বছরও কিন্তু এরকম ইলিশ প্রজনন মৌসুম হয়ে থাকে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে ইলিশ প্রজনন মৌসুমে আজকের যে অভিযান রয়েছে তার সর্বশেষ। ইলিশ সংরক্ষণের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, সবশেষ জানছিলাম সেখান থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিল দখলদার ইসরায়েল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটকে দেওয়া হয়েছে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশও। এদিকে গাজার খান ইউনিস, দেইর আল বালাহ ও মধ্যাঞ্চলে একযোগে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে প্রাণ হারিয়েছে অন্তত 42 ফিলিস্তিনি। সেনাদের উপর হামলার অভিযোগে এই পাল্টা আঘাত বলে দাবি করে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। স্থানীয় সময় রোববার সকালে গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা। গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফা ও আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাশেম ব্রিগেডের কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল আউদা হাসপাতাল। এছাড়া মধ্য গাজার এক আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান। সহকর্মীরা জানান এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের টিম কাজ করছিল। হামলার নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোও। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এই অভিযান বলে দাবি করছে তেল আবিব। সেনাদের ওপর এ হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে ত্রাণবাহী ট্রাক প্রবেশও আটকে দেওয়া হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। এরই মধ্যে ইসরায়েল সফর একদিন স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর হামাসের ভঙ্গ করা যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে সাগরে পড়ে যাওয়ার ঘটনায় 2 কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 ক্রু সদস্য। স্থানীয় সময় সোমবার ভোর 4টায় এই ঘটনা ঘটে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস বোয়িং 747 কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহত 2 কর্মী বিমানে ছিলেন না, তারা একটি টহল গাড়িতে ছিলেন। একজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় আর হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। এই ঘটনায় বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ রাখা হয়েছে। সময় সংবাদ। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়।
পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও পরে টানা 4 হারে সেরা 4-এর রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলে তাদের অবস্থান 6 নম্বরে। ম্যাচ বাকি মাত্র 2টি, কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এ ম্যাচে জিততেই হবে লাল সবুজের। যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখনও পর্যন্ত 3 ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি টাইগ্রেস। তবে আসরে শ্রীলঙ্কাও পার করেছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই তাদের অবস্থান, 5 ম্যাচে জয় পায়নি একটিও। সেই হিসেবে এ ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশি। ভালো রান রেটে জিতলে সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডকে হটিয়ে টেবিলে 5 নম্বরে উঠে আসার। তবে আসরে নিজেদের শেষ ম্যাচে নিগারদের ভারতের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদে আর কোনো দল সই না করলেও প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। গণভোট হলে সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচিত সংসদ। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতদের গ্রেফতার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম, টিউশন ছাত্রী পুলিশ হেফাজতে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ। 5% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, দাবি আদায় ছাড়া রাজপথ না ছাড়ার হুঁশিয়ার। এ ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ তুষার আহমেদ ইমন। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।